হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা এতক্ষণে ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো। হ্যাঁ, আমরা আজ স্টিরিও আইসোমেরিজম নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা প্রায় প্রত্যেকেই আইসোমেরিজম নিয়ে অলরেডি পড়াশোনা করেছো এবং শিখেওছো, এবং এটাও জেনেছো যে আইসোমেরিজমের বেশ কিছু ক্লাসিফিকেশান আছে। তো তার মধ্যে স্টিরিও আইসোমেরিজম হচ্ছে আরও একটা ক্লাসিফিকেশান, যেটা তোমাদের কাছে একদমই আনকোরা একটা বিষয়। স্টিরিও আইসোমেরিজম সম্পর্কে হয়তো খুব সামান্য ধারণা এর আগে তোমরা পেয়েছো, এবং এখন সেইটাকে একটু বিস্তারিতভাবে তোমরা পড়ছো। তো সেই বিষয় নিয়েই আজকের আমাদের আলোচনা। আজ আমরা স্টিরিও আইসোমেরিজম সম্পর্কে কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং ধীরে ধীরে আমরা এটাকে একটু বিস্তৃতভাবে জানব কিছু উদাহরণের সাহায্যে। তাহলে আর বেশি সময় নষ্ট করব না, আজকের আলোচনা শুরু করা যাক। স্টিরিও আইসোমেরিজম। দেখো, এই স্টিরিও আইসোমেরিজম যে কথাটা আমি বলছি, এই কথাটার বাংলা অর্থ কী? এর বাংলা অর্থ হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। স্টিরিও আইসোমেরিজম, আমি এর বাংলা যদি নামটা বলতে চাই, তাহলে সেইটা হবে ত্রিমাত্রিক সমাবয়বতা। তো এই নামের মধ্যেই তোমরা একটা ধারণা পেয়ে যাচ্ছ যে একটা জৈব যৌগ ত্রিমাত্রায় কিভাবে বিন্যস্ত থাকে, সেইগুলো যদি আমরা কিছু যৌগের মধ্যে সম্পর্ক বের করতে চাই বা সম্পর্ক দেখাতে চাই, তাহলে আমরা যদি সেক্ষেত্রে কিছু সমাবয়বতার ধর্ম দেখি, তখন আমরা তাদেরকে পরস্পরের ত্রিমাত্রিক সমাবয়বতা আছে এই কথাটা বলতে পারি। তো এই যে ত্রিমাত্রিক কথাটা এখানে কেন মেনশন করা হচ্ছে, অর্থাৎ এই স্টিরিও আইসোমেরিজমের মধ্যে মূল যে বিষয়টা আমরা জৈব যৌগের ক্ষেত্রে বা অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে কনসিডার করি, দ্যাট ইজ থ্রি ডাইমেনশনালিটি অফ অর্গ্যানিক মলিকিউল। Three-dimensionality of organic molecules. তো এই যে থ্রি ডাইমেনশনালিটি বলতে কি বোঝাচ্ছে সেটা এবার দেখা যাক। দেখো, আমরা কিন্তু যেই এরিয়াতে বসবাস করছি, যেই এরিয়া বলতে অর্থাৎ যেই স্পেসে বসবাস করছি, সেই স্পেসটাকে কিন্তু আমরা সবসময় থ্রি ডাইমেনশন দিয়ে ব্যাখ্যা করে থাকি। থ্রি ডাইমেনশন বলতে তিনটে অক্ষ, অর্থাৎ যে সমস্ত বস্তুর ক্ষেত্রে আমরা তিনটে অক্ষ বর্ণনা করতে পারবো, সেই স্পেসটাকে বা সেই অঞ্চলটাকে থ্রি ডাইমেনশন বলা হবে। তুমি যে কোনো বস্তুর ক্ষেত্রেই দেখো, থ্রি ডাইমেনশন কিন্তু বলা হয়। হয়তো সেক্ষেত্রে কোনো একটা ডাইমেনশনের মান খুব কম বা দুটো ডাইমেনশনের মান খুব কম, তখন তার ক্ষেত্রে একটা ডাইমেনশনের সাপেক্ষে তার মান বলা হয় বা দুটো ডাইমেনশনের সাপেক্ষে মান বলা হয়। কিন্তু প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তিনটে করে ডাইমেনশন থাকেই। যেমন তুমি যদি এই ঘরটার কথা তুলনা করি বা এই ঘরটা যদি কনসিডার করি, তাহলে ঘরের একটা উচ্চতা আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তাহলে এই তিনটে হলো ডাইমেনশন। তো এই তিনটে অক্ষ রয়েছে বলেই বা যেই সমস্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেই স্পেসে বসবাস করছি বা যেই অঞ্চলে বসবাস করছি, সেইটা কিন্তু আমরা সবসময় তিনটে ডাইমেনশন দিয়ে ব্যাখ্যা করে থাকি। তো জৈব যৌগকে যদি আমরা এই তিনটে অক্ষের সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ প্রকাশ করতে পারি, তাহলে আমরা একটা অর্গ্যানিক যৌগের থ্রি ডাইমেনশনাল চরিত্র বর্ণনা করতে পারবো, ঠিক কি না? তো দেখা যাক, আমি বিষয় যেটা তোমাদেরকে বললাম সেইটা ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখি।
এই যে ছবিটা আঁকলাম এখানে এইটা হচ্ছে মূল বিন্দু, এইটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। প্রত্যেকটা অক্ষের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং প্রত্যেকটা অক্ষের এরকম ভাবে আমরা যদি কিছু এক্সটেন্ডেড পার্ট কনসিডার করি। এক্সটেন্ডেড পার্ট বলতে তোমরা ম্যাথমেটিক্সে করেছো যে এইগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এটা যদি পজিটিভ এক্স অক্ষ হয় তাহলে এই দিকেরটা নেগেটিভ এক্স অক্ষ, উপরের দিকটা যদি পজিটিভ ওয়াই অক্ষ হয় তাহলে নিচের দিকটা নেগেটিভ ওয়াই অক্ষ, ম্যাথসে করেছো। তো ঠিক সেরকমভাবেই যদি আমরা এইখানে অক্ষগুলোকে এরকমভাবে প্রকাশ করি, তিনটে অক্ষ, তো এইগুলো সব হচ্ছে পজিটিভ অক্ষ আর ডটেড লাইনগুলো হচ্ছে ওই অক্ষগুলোরই নেগেটিভ অক্ষ। তাহলে এখানে তিনটে অক্ষ যেহেতু রয়েছে তো এটা 3 ডাইমেনশনাল একটা আমি ফিগার আঁকলাম। এবারে মনে করো কার্বনের একটা যৌগ আমি লিখছি CH4, কার্বনের একটা যৌগ। ওকে, তো এই যৌগটাকে আমি 3 ডাইমেনশনাল চরিত্র যে রয়েছে অর্থাৎ ত্রিমাত্রিক চরিত্র রয়েছে সেটা কিভাবে বোঝাতে পারি এই ডায়াগ্রামের সাপেক্ষে। যদি আমরা এই কার্বন পরমাণুটাকে এই অক্ষের মূল বিন্দুতে লিখি, ধরো এইখানে সি লিখলাম মূল বিন্দুতে, 4টে হাইড্রোজেনকে কোথায় রাখবো? ধরে নাও আমি এইখানে একটা হাইড্রোজেন পরমাণুকে রাখলাম, এই অক্ষ বরাবর আরেকটা হাইড্রোজেন পরমাণুকে রাখলাম, এই অক্ষ বরাবর আরেকটা হাইড্রোজেন পরমাণুকে রাখলাম, অর্থাৎ 3টে পজিটিভ অক্ষ বরাবর 3টে হাইড্রোজেন পরমাণুকে বসালাম। তাহলে আরো একটা হাইড্রোজেন পরমাণু বাকি থাকছে, তাকে আমরা যে কোনো একটা অক্ষের নেগেটিভ অক্ষ বরাবর বসিয়ে দিই। যদি ধরো আমি এই অক্ষ বরাবর আরেকটা হাইড্রোজেন পরমাণুকে বসিয়ে দিলাম, তাহলেই দেখো এইখানে কিন্তু কার্বনের ত্রিমাত্রিক গঠনটা দেখানো হয়ে গেল এই কার্বনের এই যৌগটা। অর্থাৎ মিথেনের এই যে গঠনটা আমি দেখালাম এটা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অফ মিথেন। এই অংশটুকুকে যদি আমরা এই লাইন দিয়ে জয়েন করে দিই তাহলে দেখো সেই টেট্রাহেড্রাল গঠনটাই পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে যে ছবিটা পেয়েছি সেই ছবিটাকেই যদি আমি এখানে লিখি, এই ছবিটাকে লিখলাম, লিখে প্রত্যেকটা লাইনকে যদি আমি জয়েন করি দেখো এটা একটা টেট্রাহেড্রাল গঠন তৈরি হলো, তাই না? মিথেন আমরা কি জানি? মিথেন আমরা জানি টেট্রাহেড্রাল। তো এই গঠনটা একটা টেট্রাহেড্রাল গঠন হয়ে গেল। অর্থাৎ আমরা যদি কার্বনের যৌগকে এরকম অক্ষ, যে যে অক্ষগুলো আমরা জানি সেই অক্ষ বরাবর বসিয়ে যদি গঠনটাকে প্রকাশ করা হয়, 3 ডাইমেনশনাল গঠনটাকে প্রকাশ করা হয়, তখন আমরা এই অ্যারেঞ্জমেন্ট যেটা লিখেছি সেই অ্যারেঞ্জমেন্টের বিচারে আমরা বলতে পারবো কি কার্বনের এই যৌগটার একটা ত্রিমাত্রিক গঠন। বোঝাতে পারলাম? তো এইভাবেই কিন্তু অর্গানিক যৌগের ত্রিমাত্রিক গঠনকে প্রকাশ করা হয়। এবং এর সাপেক্ষে আরও বিভিন্ন যে ব্যাখ্যা রয়েছে আমাদের এই স্টিরিও আইসোমেরিজমের মধ্যে, আরও যে বিষয়গুলো আমরা জানবো এর পরবর্তী আলোচনায়, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকেই কনসেপচুয়ালাইজ করে বা ধারণার মধ্যে নিয়েই আমরা ফার্দার আলোচনায় এগোই। তো এইটা তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট বলতে তোমরা এটাই বুঝবে যে 3টে যে মূল অক্ষ সেই 3টে অক্ষ এবং তাদের যে ঋণাত্মক অক্ষগুলো সেইগুলোতেই কার্বনের সঙ্গে যুক্ত পরমাণু বা প্রতিস্থাপক যারা যারা থাকবে তারা ওইভাবে যুক্ত। সো দিস ইজ দি 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিক মলিকিউল। আমি এখানে খুব সাধারণ একটা মলিকিউল দিয়ে দেখালাম মিথেন। এছাড়া অন্যান্য তোমরা যে কোনো যৌগ নিয়েও করতে পারো। মূল বিন্দুতে কার্বন পরমাণুটাকে বসিয়ে দেখতে হবে। ঠিক আছে? তো সমাবয়বতা বিষয়টা কি করে এলো? ত্রিমাত্রিক গঠন তো আমি বুঝতে পারলাম, কিন্তু সমাবয়বতা কেন?
তাহলে এবার দেখা যাক কেন হচ্ছে। অন্য আরেকটা উদাহরণ নিই। আমি এখানে হাইড্রোজেনগুলো মুছে দিলাম। এইরকম আরেকটা ত্রিমাত্রিক গঠন আঁকি। আর কার্বনের একটা যৌগ আমি এখানে উল্লেখ করছি। কার্বনের সঙ্গে মনে করো এ, বি, ডি আর ই, এই চারটে প্রতিস্থাপক পরমাণু আছে। অর্থাৎ এ, বি, ডি, ই, এইরকম একটা যৌগ দেওয়া আছে। বিষয়টা যেহেতু নতুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। মূল বিন্দুতে কার্বন পরমাণু লিখলাম। এবং যেখানে যেখানে পরমাণুগুলোকে আমি ওপরেরটায় বসিয়েছি সেইখানেই পরমাণুগুলো থাকছে। শুধু কি করলাম দেখো, এই যৌগটার এই যৌগটার ক্ষেত্রে ধরো আমি এইখানে এ বসালাম, এইখানে বি কে বসালাম, এইখানে ডি কে বসালাম এবং এইখানে ই কে বসালাম। ভালো করে খেয়াল করো, এ, বি, ডি আর ই কে বসিয়েছি। অর্থাৎ এই যে গঠনটা, এই গঠনটায় ই যে প্রতিস্থাপকটা রয়েছে বা ই যে যোজকটা রয়েছে সেইটা কিন্তু ঋণাত্মক অক্ষ বরাবর আছে, নেগেটিভ অ্যাক্সিসে আছে। আর এইটাকেই যদি আমি আবার এরকম ভাবে লিখি, এ, বি, ই, ডি, তাহলে দেখো এইখানে ইটা পজিটিভ অ্যাক্সিসে চলে গেল। পজিটিভ, এখানে নেগেটিভ জেড অ্যাক্সিস আর এখানে পজিটিভ জেড অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিসে আছে। এ আর বি এর অবস্থান কিন্তু সেম। ওপরের যৌগটাতে মানে ওপরের অ্যারেঞ্জমেন্টটাতে যেরকম, নিচের অ্যারেঞ্জমেন্টটাতেও সেরকম। দুটো যৌগ কিন্তু সেম, দুটো যৌগেরই ফর্মুলা হচ্ছে এইটা, এইটা আর এইটা, দুটো যৌগই কিন্তু সেম, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। 3D অ্যারেঞ্জমেন্টটা এই দুটো যৌগের ক্ষেত্রে ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? এ আর বি এর অবস্থানটা ঠিক আছে, শুধু ই আর ডি এর অবস্থান দুটো যৌগের ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। তো এই ধরনের যদি আমরা বিষয় দেখতে পাই, তখন কার্বনের সেই যৌগগুলোর মধ্যে আমরা বলবো সমাবয়বতা রয়েছে। কি ধরনের? ত্রিমাত্রিক সমাবয়বতা বা স্টিরিও আইসোমেরিজম। অর্থাৎ স্টিরিও আইসোমেরিজম বিষয়টা কি যদি জিজ্ঞেস করা হয়, তখন কি বলবে? যে একই আণবিক সংকেত বিশিষ্ট, অর্থাৎ মলিকিউলার ফর্মুলা সেম থাকবে, এই রকম যদি একাধিক যৌগ, সবসময় যে দুটো যৌগই হতে হবে এমন কোনো কথা নেই, দুইয়ের বেশিও হতে পারে। তো একাধিক যৌগ যাদের মলিকিউলার ফর্মুলা সেম কিন্তু ডিফারেন্ট থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট শো করবে, তারাই হচ্ছে পরস্পরের স্টিরিও আইসোমার। এখানে আরও একটা কথা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, যে প্রতিস্থাপকগুলোর কানেক্টিভিটি কিন্তু সেম আছে। কানেক্টিভিটি মানে যোগসূত্র, অর্থাৎ এখানে এই যে চারটে প্রতিস্থাপক যে দেখতে পাচ্ছ, সেই চারটে প্রতিস্থাপক কিন্তু ওই কার্বন পরমাণুটার সাথেই যুক্ত, অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত নয়। দ্যাটস ওয়াই কানেক্টিভিটি সেম, মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু ডিফারেন্ট থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টকে আমরা আরো একটা খুব সুন্দর ইংলিশ টার্ম দিয়ে ব্যাখ্যা করি, যেটাকে বলা হয় স্পাশিয়াল
স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট বলতে স্পেস থেকে স্পাশিয়াল কথাটা এসেছে। স্পেস থেকে, এটা স্পেস তো, 3 ডাইমেনশনাল স্পেস থেকে স্পাশিয়াল। তো তোমরা 3 ডাইমেনশনালও বলতে পারো, স্পাশিয়াল বলতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে। তো স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট, কানেক্টিভিটি, মলিকুলার ফর্মুলা সব সেম। সো আমরা স্টিরিও আইসোমেরিজম বলতে যেটা লিখতে পারি সেটা তাহলে দেখা যায় যে কি বললাম, মলিকিউলার ফর্মুলা, সেম, connectivity of substituents, সাবস্টিটুয়েন্টস মানে হচ্ছে প্রতিস্থাপক, অর্থাৎ এখানে এ, বি, ডি এবং ই। কানেক্টিভিটি অফ সাবস্টিটুয়েন্টস ইন দি মলিকিউল ইজ সেম। প্রত্যেকেই ওই সেম কার্বন পরমাণুর সাথে যুক্ত, বাট ডিফারেন্ট স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট। আবারও বলছি, স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট মানেই হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, বা স্পেসে যে ভিন্নভাবে বিন্যস্ত আছে। এই যে এ বি, ওপরের যৌগটায় এ বি সেম, ই আর ডিটা আলাদা, নিচের যৌগটায় এ বি আগের যৌগটার মতোই সেম, ই আর ডি পজিশনটা ওপরের যৌগটার সাথে আলাদা হচ্ছে। এবারে তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন উঠছে যে তাহলে স্টিরিও আইসোমার হতে গেলে কার্বনের সঙ্গে তো 4টে যোজক যুক্ত থাকবে, কারণ কার্বনের ভ্যালেন্সি 4। তো 4টে যোজকের মধ্যে 2টো যোজকের অবস্থান আলাদা হতে হবে, আর বাকি দুটোর আগেরটার মতোই সেম থাকবে। এইটা অনেকের মনে হচ্ছে। কি বললাম বিষয়টা? এই যে দুটো আমি অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি, তোমরা এখানে দেখছো যে ওপরের যৌগ আর নিচের যৌগটাতে এ আর বি এর অবস্থান আমি চেঞ্জ করিনি, সেম আছে, শুধু ই আর ডি এর পজিশনটা আলাদা করেছি। তো অনেকের মনে হচ্ছে যে তাহলে দুটো গ্রুপের পজিশন যদি আলাদা দেখি আমরা, তাহলে আমরা তাদেরকে স্টিরিও আইসোমার বলবো। নট নেসেসারি, এখানে 4টের পজিশনই আলাদা হতে পারতো। অর্থাৎ আমি ছবিটা যদি এরকম আঁকতাম, এখানে ছোট্ট করে দেখাচ্ছি, জায়গা এখানটায় কম আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি। এক্স, ওয়াই, জেড। সাপোজ ওই CABDE যৌগটাকে আমি লিখছি এইরকম 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 ছিল, তো এরকম ছিল। আমি বলতে পারি এখানে এ, এখানে বি, এখানে ডি, এখানে ই লিখলাম। তাহলে দেখো এইটার সাথে এই দুটোর কারোরই মিল হচ্ছে না, মানে এখানে যে যেরকম ভাবে ওরিয়েন্টেড, এটা তো পুরোপুরি আলাদা রকম ওরিয়েন্টেশন, কিন্তু কানেক্টিভিটি সেম, মলিকুলার ফর্মুলা সেম, স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট বা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হচ্ছে। সো দ্যাট উইল অলসো স্টিরিও আইসোমার অফ বোথ অফ দিস। এরও স্টিরিও আইসোমার এইটা এবং এরও স্টিরিও আইসোমার এইটা, স্টিরিও আইসোমার অর্থাৎ ত্রিমাত্রিক সমাবয়বতা। বোঝাতে পারলাম? এখন দেখো এইখান থেকে আমরা নেক্সট পয়েন্টের দিকে এগোবো। কি, যে এই দুটোর ক্ষেত্রে একরকম সম্পর্ক দেখা যাচ্ছে, বাট এই দুজনের সঙ্গে এইটার সম্পর্কটা আবার কিন্তু অন্যরকম। কি সম্পর্ক? এই দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দুটো গ্রুপের পজিশন আমি চেঞ্জ করেছি, বা দুটো গ্রুপের অবস্থান পরিবর্তিতভাবে দেখা যাচ্ছে, কিন্তু এর সাথে একে বলো বা এর সাথে একে বলো, এদের সঙ্গে কারোরই কোনো পজিশনের মিল পাওয়া যাচ্ছে না, সবাই ওলট পালট হয়ে গেছে, কিন্তু স্টিরিও আইসোমার হচ্ছে। তো এই দুজনের মধ্যে যে সম্পর্কটা দেখছি, বা এদের দুজনের অথবা এদের দুজনের যে সম্পর্কটা দেখছি,
তাদের কিন্তু কিছু আলাদা নাম দেওয়া হয়। তো সেটা কি, সেইগুলোর জন্যই এই স্টিরিও আইসোমেরিজমের আবার কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে বা প্রকারভেদ করা হয়েছে। আমরা প্রথমে যেরকম আইসোমেরিজমের কিছু ক্লাসিফিকেশন করেছিলাম, কিছু স্ট্রাকচারাল ছিল, তারপরে স্টিরিও আইসোমার ছিল। আজকে যেহেতু আমরা স্টিরিও আইসোমার নিয়ে আলোচনা করছি, তো আমরা এখানে স্টিরিও আইসোমেরিজমের কি কি প্রকারভেদ রয়েছে বা কি কি ক্লাসিফিকেশন রয়েছে এই বিভিন্ন রকম সম্পর্কের উপস্থিতির কারণে সেইগুলো দেখব। কিন্তু তার আগে স্টিরিও আইসোমার অর্থাৎ কার্বনের যৌগগুলোকে 3 ডাইমেনশনালি তো লিখতে হবে, না হলে তো তাদের মধ্যে স্টিরিও আইসোমেরিজম যে সম্পর্কটা সেটা তো আমরা বোঝাতে পারবো না। আমরা যদি কার্বনের যৌগকে এই রকমভাবে লিখে যাই বা এই রকমভাবে লিখে যাই CH3 CH2 CH2Cl এইভাবে যদি লিখে যাই, তাহলে তো আমরা 3 ডাইমেনশনাল কোনো সম্পর্ক বোঝাতেই পারবো না, বা এই যে ত্রিমাত্রিক সমাবয়বতা সেটা তো দেখাতেই পারবো না। আর সবসময় এরকম অ্যাক্সিস এঁকে এঁকে বোঝানো তো সম্ভব নয়। আমি কতবার ধরে যতবার যৌগ লিখবো ততবার অ্যাক্সিস আঁকবো নাকি? অত সময় কার কাছে আছে? সেই কারণে স্টিরিও আইসোমেরিজম প্রকাশ করবার জন্য বা আমাদের হাতে কলমে লিখে প্রেজেন্ট করবার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় কিছু নোটেশন বা কিছু পদ্ধতির কথা বলে গেছেন, যেগুলোর মাধ্যমে আমরা স্টিরিও আইসোমেরিজম অর্থাৎ স্টিরিও আইসোমার এই প্রত্যেকটা যে গঠন সেগুলোকে তো আমরা স্টিরিও আইসোমার বলবো। তো সেই স্টিরিও আইসোমারকে খাতায় কলমে কিভাবে আমরা সহজে লিখতে পারি তার কিছু পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন। তো সেই পদ্ধতিগুলো কি সেগুলো এবার আমরা প্রথমে একটু দেখে নিই, তারপরে আমরা ক্লাসিফিকেশানে যাব। কেন নোটেশনগুলো যদি বুঝে নাও আগে, মানে কিভাবে আমরা স্টিরিও আইসোমারকে লিখি সেই নোটেশনগুলো বুঝে নিলে ক্লাসিফিকেশানগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এবার আমরা দেখব যে কি কি নোটেশন রয়েছে স্টিরিও আইসোমার লেখার জন্য। তোমাদের একটা কথা এখানে অবশ্যই আমি মেনশন করব, তোমরা অনেকেই স্টিরিও কথাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিরকম বলো তো? মিউজিক সিস্টেমের কথা যদি এখানে উল্লেখ করি, মিউজিক সিস্টেমে স্টিরিওফোনিক সাউন্ড এই কথাটা তো অনেক জায়গাতেই শুনেছো, বা টিভিতে অনেক অ্যাড হয় সেখানেও শুনেছো যে স্টিরিওফোনিক সাউন্ডের কথা বলা হচ্ছে। তো যখন সাউন্ডের কথায় স্টিরিও শব্দটা আসে, স্টিরিও মানে হচ্ছে যতগুলো মিউজিক সিস্টেম থেকে আওয়াজ বেরোচ্ছে সেই আওয়াজটা স্পেসে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে লিসনার অর্থাৎ যে মিউজিকটা শুনছে তার মনে হবে আমার চারপাশ থেকে আওয়াজটা কানে আসছে। মানে কীরকম, ধরো দুটো বক্স বাজছে, সেই বক্সের স্টিরিওফোনিক সাউন্ড ক্রিয়েট করার ফিচার রয়েছে। তাহলে দুটো বক্স যেখান থেকে বাজছে শুধু সেই দিক থেকেই সাউন্ড আসার কথা, কিন্তু যখন ওই ঘরে বা যেখানে বাজছে সেখানে কাছাকাছি যদি কোনো কেউ থাকে সে বুঝবে বা সে শুনতে পাবে কি যে যেখানে দুটো বক্স বাজছে শুধু সেই দুটো বক্সের থেকে নয়, সাউন্ডটা চারপাশ থেকে আসছে, অর্থাৎ পুরো স্পেস জুড়ে সাউন্ডটা আসছে। স্টিরিও, সেই স্টিরিওর সাথে মিল রেখেই কিন্তু এখানে স্টিরিও কেমিস্ট্রি বা স্টিরিও আইসোমেরিজমের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ স্পেসে একটা কার্বন যৌগ কিভাবে বিন্যস্ত থাকে। তো অর্গানিক কেমিস্ট্রিতে আমরা স্টিরিও কথাটাকে বলতে পারি 3 ডাইমেনশনালিটি বা 3 ডাইমেনশনাল স্পেস, স্টিরিও মানে উল্লেখ করা যেতে পারে। ওকে, এটা খেয়াল রেখো। আচ্ছা, তো স্টিরিও আইসোমেরিজম বা স্টিরিও আইসোমার, টু প্রেজেন্ট স্টিরিও আইসোমার্স, নেক্সট পয়েন্ট আমাদের তো আজকের আমরা পড়ছি স্টিরিও আইসোমেরিজম।
to present stereoisomers the following notations are used. Number A, Fisher projection. Number A, Fisher projection. ইনি একজন সায়েন্টিস্ট এমিল ফিশার, তো তার নামের অনুসারে ফিশার প্রজেকশনের কথা উল্লেখ করা হয়েছে। এটা কীরকমভাবে লেখা হয়? প্রজেকশন মানে কি? প্রজেক্ট করছো। প্রজেক্ট মানে তুমি একটা জিনিসকে কোথাও একটাই দেখাচ্ছ। এবার এটা তো আমরা কোনো লাইট ফেলে বা প্রজেক্টর ইউজ করে তো দেখাতে পারবো না, আমাদের হাতে কলমেই লিখতে হবে। তো কিভাবে দেখাবো? উনি বললেন যে কোনো কার্বন যৌগকে যদি দেওয়া থাকে তাহলে সেটাকে প্রকাশ করবার জন্য তুমি এখানে প্রথমে একটা ভার্টিক্যাল লাইন টানো এবং ভার্টিক্যাল লাইনের একদম দুটো যে প্রান্ত বিন্দু, সেই দুটো প্রান্ত বিন্দু হচ্ছে দুটো কার্বন। এছাড়া আরও যত কার্বন থাকবে সেই কার্বনগুলোকে প্রকাশ করবার জন্য তুমি জাস্ট এরকমভাবে হরাইজন্টাল লাইন এরকম দিয়ে যাও। তোমরা আশা করি কেউ বুঝতে পারলে না, তাই জন্য আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এই যৌগটার নাম হচ্ছে এন বিউটেন, নর্মাল বিউটেন, বিকজ এখানে কোনো ব্রাঞ্চিং নেই, একদম স্ট্রেট চেন কম্পাউন্ড। তো এই যৌগটার প্রান্তীয় কার্বন কোনগুলো? একটা হচ্ছে এইটা এবং আরেকটা এইটা। তো এইখানটায় আছে CH3 এবং এইখানটাতেও আছে CH3, হলো। আর মাঝে কতগুলো কার্বন আছে? মাঝে দুটো কার্বন আছে। তো সেই দুটোকে বোঝার জন্য দুটো লাইন দেবে, এই একটা লাইন, এই একটা লাইন। অর্থাৎ এখানে CH2 কার্বন, এখানেও CH2 কার্বন। তাহলে তোমরা ভাবছো যে এই দুটো তাহলে কি? এই দুটো কিন্তু কার্বন নয়, এই দুটো হচ্ছে মাঝের যে কার্বনগুলো তার সাথে যে প্রতিস্থাপকগুলো থাকবে তাদেরকে লেখা হবে। আরও একটা উদাহরণ দেখো, CH3 CHOH COOH, এই যৌগটার নাম হচ্ছে 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। কারণ অ্যাসিড গ্রুপটা তো সবসময় প্রান্তীয় কার্বনেই হয়। তাহলে এইখানটাতে তুমি এরকম ভার্টিক্যাল লাইন একটা ড্র করো, CO2H লেখো। তুমি কার্বন চেনটাকে তো এদিক থেকে নাম্বারিং করছো, তো সেই কার্বনটাকে একদম ওপরেই রাখো। আর নিচে কি হবে? নিচে CH3 হবে। মাঝে কি আছে? মাঝে CHOH এর অংশটা, তো এদিকে H এদিকে OH হয়ে গেল। এইভাবেই ফিশার প্রজেকশন লেখা হবে। যতগুলো যৌগে কার্বন থাকবে সেইভাবে তুমি শুধু হরাইজন্টাল কার্বনের সংখ্যা বাড়িয়ে যাবে। ভার্টিক্যাল লাইন তো একটাই হবে, শুধু হরাইজন্টাল লাইনগুলো বাড়িয়ে যাও। আচ্ছা, এবার এই যৌগটার ক্ষেত্রে তোমাদের অনেকের মনে হতে পারে, স্যার আপনি কেন ওইচটাকে ওদিকে লিখলেন? ওইচটা আমি তো এদিকেও লিখতে পারতাম। লেখো, কেউ বারণ করেনি। তুমি এইটাও লিখতে পারো, OH H, এটাও হতে পারে, এটাও ঠিক। কিন্তু খেয়াল রাখতে হবে যেন ফিশার লিখবার সময় কার্বন সংখ্যা বা অন্য পরমাণুর সংখ্যা যেন গড়বড় না হয়ে যায়, সেইটা খেয়াল রাখবে। তো ফিশার প্রজেকশন বুঝে গেলে, নেক্সট হচ্ছে নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশনটা কি? নিউম্যান প্রজেকশন লিখতে গেলে ন্যূনতম দুটো কার্বন বিশিষ্ট যৌগের প্রয়োজন।
একটা কার্বন বিশিষ্ট নিউম্যান প্রজেকশন, একটা কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে নিউম্যান প্রজেকশন লেখা যাবে না। কিন্তু ফিশার প্রজেকশন ন্যূনতম একটা কার্বন বিশিষ্ট যৌগ হলেও লেখা যাবে। কীরকম? দেখো CH4, ঠিক আছে, CH4 যদি হয় তাহলে এইখানটায় কার্বন আছে, এইখানে H H H H লেখা যায়। কিন্তু আমরা যেই সমস্ত উদাহরণ করেছি সেই সমস্ত উদাহরণের ক্ষেত্রে বা এরপরে আমরা যে উদাহরণগুলো দেখব সেইখানে দেখা যাবে যে এরকম খুব স্মলার যে মলিকিউল অর্থাৎ মিথেন বা ইথেন যে সমস্ত যৌগ আছে তাদের ক্ষেত্রে এই ফিশার প্রজেকশন খুব একটা ইউজ করা হয় না। এই ধরনের প্রজেকশন ফর্মুলা কিছু বিশেষ যৌগের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। সমস্ত যৌগের ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারি, যে কোনো যৌগের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি এই সমস্ত প্রজেকশনগুলো। কিন্তু এরপরে আমাদের আলোচনাটা কিছু যৌগের ওপরে সীমাবদ্ধ হয়ে যাবে যে আমরা এই যৌগের ক্ষেত্রে করব। তো তখন আমরা দেখব যে ওই ফিশার প্রজেকশন বলো বা নিউম্যান প্রজেকশন বলো, এইগুলো আমরা সমস্ত মলিকিউলের ক্ষেত্রে আর প্রয়োগ করছি না। কিন্তু এটা কখনোই নয় যে এই প্রজেকশন ফর্মুলাগুলো কিছু লিমিটেড কম্পাউন্ডের জন্যই বা কিছু সীমাবদ্ধ কম্পাউন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা একদমই নয়। এরা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রজেকশনটা যেরকম যত সংখ্যক কার্বন পরমাণুর যৌগ হোক সবার ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু নিউম্যান প্রজেকশন লিখতে গেলে এখানে মিনিমাম 2 কার্বন কম্পাউন্ড রিকোয়ার্ড। কেন সেটা প্রজেকশন ফর্মুলাটা বা যখন গঠনটা আমি দেখাবো তখন বুঝতে পারবে। মিনিমাম 2 কার্বন কম্পাউন্ড রিকোয়ার্ড। কিভাবে লেখা হয়? একটা এরকম ডট দেওয়া হয় এবং সেই ডটটাকে আবৃত করে একটা সার্কেল। এই সার্কেলের সাথে 3টে হাত, 3টে হাতের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি থাকতে হবে এবং নিচে যে ডটটা রয়েছে সেই ডটটার সাথেও কিন্তু 3টে হাত, তারাও 120 ডিগ্রিতে থাকবে। এইরকম নিউম্যান প্রজেকশন এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, আরেকটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে এইরকম। বা এটাও অন্যটাও লিখতে পারো এইভাবে, দুটো সেমই। এই যে এইটার এইটা সেম। তো এই বিষয়টা কি দেখো, আমি এখানে একটা যৌগ লিখছি ইথেন। এটা ইথেন লিখলাম, ওকে। একটু আমার এই মার্কার পেনটা খেয়াল করো। এখানে একটা কার্বন আছে, এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত। একইভাবে এই দিকেও একটা কার্বন আছে যার সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত। এবার এটা তো ইথেন যৌগ, এইটা হচ্ছে কার্বন কার্বন বন্ড, মানে এই পেনের বডিটা এটা কার্বন কার্বন বন্ড আর দুটো প্রান্তেই CH3 করে রয়েছে। এবারে যদি আমি তোমাদেরকে এরকম নাক বরাবর দেখতে বলি, মানে তুমি এই রকম দেখছো, এরকম যদি দেখো তাহলে তুমি শুধু ফ্রন্ট কার্বনটাকেই দেখতে পাচ্ছ। এই ব্যাক কার্বনটাকে কি দেখতে পাওয়া উচিত বা দেখতে পাবে? নিশ্চয়ই পাবে না। তো কি দেখা যাচ্ছে, এই ফ্রন্ট যে কার্বনটা সেই কার্বনেরই 3টে বন্ড যে রয়েছে, 3টে বন্ড বলতে 3টে হাইড্রোজেন,
এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন এবং নিচের দিকে একটা হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেনকে দেখতে পাবে। আর ব্যাক কার্বন যেটা রয়েছে সেই ব্যাক কার্বনেরও তিনটে হাইড্রোজেন আছে। তো সেই তিনটে হাইড্রোজেন ফ্রন্ট কার্বনের হাইড্রোজেনের সমান অ্যারেঞ্জমেন্ট বিশিষ্ট হতে পারে, অর্থাৎ এখানে তিনটে হাইড্রোজেন যে যেভাবে রয়েছে ব্যাক কার্বনের তিনটে হাইড্রোজেন সেইভাবেই থাকতে পারে, অথবা তার অপোজিটে থাকতে পারে। এবারে কীরকম, এইটা ধরো ফ্রন্ট কার্বন, এই যে ডট যেটা লিখেছি এটা হচ্ছে ফ্রন্ট কার্বন, আর সার্কেলটা হচ্ছে ব্যাক কার্বন। এবারে তোমরা জিজ্ঞেস করতে পারো যে আপনি ব্যাক কার্বনটাকে এত বড় করে লিখলেন কেন? ব্যাক কার্বন তো দেখা যাবে না বলছেন। দেখা যাবে না বলেই সেটাকে প্রকাশ করতে হবে তো আমাকে খাতায় লিখে, তার জন্যই সার্কেল করে লেখা হয়েছে। ফ্রন্ট কার্বনটাকে ডট করে, ব্যাক কার্বনটাকে সার্কেল করে, যাতে আমি বোঝাতে পারি যে এই সার্কেলটা হচ্ছে পশ্চাৎবর্তী কার্বন আর ডটটা হচ্ছে সম্মুখবর্তী কার্বন। এবার সম্মুখবর্তী কার্বনের তিনটে ধরো প্রতিস্থাপক, তারা যে সবসময় হাইড্রোজেন হবে তার তো কোনো মানে নেই। তিনটে যে প্রতিস্থাপক তারা এরকম ওয়াই অ্যারেঞ্জমেন্ট নিয়ে আছে। আর কার্বন কার্বনের বন্ধনটা দেখা যাচ্ছে না, কারণ এরকম সামনাসামনি রয়েছে, তো মানে এইরকম ভাবে রয়েছে, তো তুমি কার্বন কার্বন বন্ধনটা দেখতে পাবে না। তো তিনটে যে প্রতিস্থাপক সম্মুখ কার্বনের তারা ওয়াই অ্যারেঞ্জমেন্টে আছে, ওয়াই অ্যালফাবেট ওয়াই অ্যারেঞ্জমেন্টে আছে। তো পশ্চাৎবর্তী কার্বনেরও তিনটে প্রতিস্থাপক ওই ওয়াই অ্যারেঞ্জমেন্ট নিয়ে থাকতে পারে, বা ইনভার্টেড ওয়াই। ইনভার্টেড ওয়াই মানে ওয়াই পেছনের কার্বনের তিনটে প্রতিস্থাপক উল্টো ওয়াই অ্যারেঞ্জমেন্ট নিয়ে আছে, এই যে এইরকম। বা সেটা সম্মুখবর্তী কার্বনের ক্ষেত্রেও হতে পারে। সম্মুখবর্তী কার্বনের তিনটে প্রতিস্থাপক উল্টো ওয়াই অ্যারেঞ্জমেন্ট নিয়ে থাকতে পারে, রাইট? তো এই রকম ভাবে নিউম্যান প্রজেকশন আমরা লিখে থাকি। তাহলে বুঝতেই পারছো নিউম্যান লিখতে গেলে ন্যূনতম দুটো কার্বন প্রয়োজন, দুটো কার্বন ছাড়া আমরা নিউম্যান প্রজেকশন লিখতে পারবো না। কিন্তু ফিশার আমরা ন্যূনতম একটা কার্বনের যৌগের ক্ষেত্রেও লিখতে পারি। ওকে, তো এর সাথে আরো একটা পয়েন্ট আমি এখানে মেনশন করব। এই যে অ্যারেঞ্জমেন্টটা, মানে যে ক্ষেত্রে ফ্রন্ট আর ব্যাক কার্বন দুজনেই সমান অ্যারেঞ্জমেন্ট নিয়ে আছে, সেই নিউম্যান প্রজেকশনটাকে বলা হয় ইক্লিপস। ইক্লিপস। আর যদি দুটোর ক্ষেত্রে দেখা যায় যে একটার সোজা ওয়াই আর একটা উল্টোনো ওয়াই, তখন সেটাকে বলা হয় স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড অর অ্যান্টি। অ্যান্টি, অ্যান্টি মানে অপোজিট। অ্যান্টি, একটা সোজা ওয়াই আর একটা যেহেতু উল্টোনো ওয়াই, তো অপোজিট, সেই কারণে স্ট্যাগার্ড বলা হতে পারে বা অ্যান্টি বলা হতে পারে। এই স্ট্যাগার্ডের আবার একটা বিশেষ ফর্ম রয়েছে, ইলিপসেরও আর একটা বিশেষ ফর্ম রয়েছে, সেগুলো আমি এখন বলবো না, সেগুলো যখন এইটা নিউম্যান প্রজেকশন নিয়ে ডিটেইলিং করব তখন আবার বলবো। এখন আপাতত এই দুটো জেনে রাখলেই তোমাদের হয়ে যাবে। তো আমি একটা উদাহরণ নিয়েই দেখাই যে কিভাবে লিখব। ইথেনটাই মনে করো, ইথেন, CH3 CH3, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। H H H H H H, এটা 1 নম্বর, এটা 2 নম্বর কার্বন। এটা হচ্ছে ইক্লিপস। ইক্লিপস কথাটা এসছে ইলিপস থেকে, যেমন ইক্লিপস বলতে সোলার ইক্লিপস, লুনার ইক্লিপস, যেমন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বলা হয়। অর্থাৎ কি, ধরো এই সামনেটা হচ্ছে চাঁদ বা সামনেটা সূর্য, সে হ্যাঁ মনে করো পেছনেরটা সূর্য, আর সামনে হয়তো পৃথিবী কোনো সময় বা চাঁদের কথাও যদি ধরো, তাহলে একজন আরেকজনের উপরে উপরিপাতিত হচ্ছে, উপরিপাতিত অবস্থায় আছে। দেখো পেছনেরটাও যেরকম, যে কার্বনটা যেই অ্যারেঞ্জমেন্ট বিশিষ্ট, সামনের কার্বনটাও সেই অ্যারেঞ্জমেন্ট বিশিষ্ট।
সেই কারণে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে বা এই ধরনের নিউম্যান প্রজেকশনটাকে বলা হয় ইক্লিপস। আর যদি উল্টো অ্যারেঞ্জমেন্ট থাকে, অর্থাৎ কেউ কাউকে আবৃত করতে পারছে না, সবার প্রতিস্থাপককে দেখা যাচ্ছে, তখন এইটাকে বলা হবে স্ট্যাগার্ড বা অ্যান্টি, স্ট্যাগার্ড অর অ্যান্টি, রাইট? এখন যদি এরকম কিছু দেওয়া হয় CH3 CH2 CH3, এখানে 3টে কার্বন আছে, তার ক্ষেত্রে কিভাবে লিখবে? তোমাকে এখানে মেনশন করে দেবে যে কোন কোন কার্বনের সাপেক্ষে লিখতে হবে। ধরো আমি C1 আর C2 সাপেক্ষে লিখছি, C1 আর C2, তখন এই যে কার্বনটা, এটা C2 একটা প্রতিস্থাপক হয়ে গেল। এই দুটো কার্বনের সাপেক্ষে আমাকে নিউম্যান লিখতে বলেছে, তাহলে মিথাইলটা এই দ্বিতীয় কার্বনের একটা প্রতিস্থাপক। তখন ছবিটা হবে এইরকম। ধরো এইটা যদি 1 নম্বর কার্বন হয় আর পেছনেরটা যদি 2 নম্বর কার্বন হয়, ফ্রন্ট কার্বনের তো 3টে হাইড্রোজেন আছে, কিন্তু ব্যাক কার্বনে একটা মিথাইল আছে আর 2টো হাইড্রোজেন আছে। এইরকম ভাবে লিখবে। যেমন এটা ইলিপস হলো, স্ট্যাগার্ডটা লেখো। এইটা স্ট্যাগার্ড। দেখো মিথাইলটা আমি ওপরে লিখেছি, মিথাইলটা যদি এদিকে লেখো এখানে হাইড্রোজেন, বা মিথাইলটা এখানে লেখো এখানে হাইড্রোজেন, একই পাবে। তো সেই কারণে একটাই ফর্ম লেখা হয়েছে। তোমরা একটু ট্রাই করে দেখো তো। এইটা CH3 CH2 CH2 CH3, এইটার নিউম্যান প্রজেকশন লিখে দেখো। নিউম্যান প্রজেকশন এটা লিখবে। আর একটা দিচ্ছি CH2 CH2 OH OH, এইটা আরেকটা নাও CH3 CHCl CHCl। এই যৌগটাতে C1 আর C2 সাপেক্ষে করবে, এই যৌগটাতে C2 C3 সাপেক্ষে করবে। আর এখানে তো 2টো কার্বনই আছে, এই যৌগটাতে C2 C3 সাপেক্ষে, এই যৌগটাতে তো 2টো কার্বন আছে, আর কিছু বলার নেই। আর এই যে যৌগটা আমি দিলাম, এই যে যৌগটা আমি দিলাম এখানে C1 C2 সাপেক্ষে। এবার কোনটা C1 হবে কোনটা C2 হবে সেটা তোমরা ঠিক করবে। বোঝা গেল? তো নিউম্যান প্রজেকশন আমাদের হয়ে গেল। 3rd নম্বর, থার্ড প্রজেকশন ফর্মুলা হচ্ছে, থার্ড টাইপ অফ প্রজেকশন ফর্মুলা ইজ নোন অ্যাজ Sawhorse projection. Sawhorse projection is nothing but the extended form of Newman projection. অর্থাৎ নিউম্যান প্রজেকশন আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম, Sawhorse প্রজেকশনটাও ঠিক তাই। তবে নিউম্যান প্রজেকশনে কি বলছিলাম, যে তুমি 2টো কার্বনকে এরকম একটা স্ট্রেট লাইন হিসাবে দেখছো, এমনভাবে যে শুধু ফ্রন্ট কার্বনটা দেখতে পাবে, এবং ব্যাক কার্বনটার সঙ্গে ফ্রন্ট কার্বনটার যে বন্ধন রয়েছে সেটা তুমি দেখতে পাবে না নিউম্যান প্রজেকশনে। কিন্তু Sawhorse-এ কি হচ্ছে, যৌগটাকে তুমি সাইড দিয়ে দেখছো বা পাশ থেকে দেখছো। পাশ থেকে দেখলে কি হবে, কার্বন কার্বন বন্ড দেখতে পাবে, আর প্রত্যেকটা কার্বনের সঙ্গে যে প্রতিস্থাপক আছে তাদের সবাইকে দেখতে পাবে। অর্থাৎ কোনো একটা নিউম্যান প্রজেকশন যদি এরকম হয়, এরকম যদি হয়, তাহলে তার করেসপন্ডিং Sawhorse প্রজেকশন হবে এটা। দেখো এটাকে যদি এরকম এক্সটেন্ড মানে টেনে দেখি আমি, এটা ধরো 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, 2 আর এটা 1। আর যদি এটা কোনো
স্ট্যাগার্ড ফর্মে থাকে, 2 নম্বর 1 নম্বর, তাহলে এইটা এই নিউম্যান প্রজেকশনের সহর্স হচ্ছে এইটা, আর এই নিউম্যান প্রজেকশনের সহর্স হচ্ছে এইটা। তো এটা আমরা জানি ইক্লিপস, আর এটা স্ট্যাগার্ড বা অ্যান্টি। ঠিক আছে, আর আমি কোনো যৌগের এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি না, বিষয়টা খুবই সিম্পল। নিউম্যানটাকে তুমি যদি একটু টেনে দেখো বা সাইড দিয়ে দেখো, তখন এই ধরনের দেখতে পাবে, মানে সব দেখতে পাবে, প্রত্যেকটা বন্ধন দেখতে পাবে। তো সেইটাই হচ্ছে স্ট্যাগার এই সহর্স প্রজেকশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফ্লাইং ওয়েজ। ফ্লাইং ওয়েজ, ফ্লাইং ওয়েজ প্রজেকশন। ফ্লাইং ওয়েজ প্রজেকশন লিখবার জন্য তার গঠনটা হচ্ছে এইটা। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কার্বন, কার্বন, আর বাকি 4টে জায়গায় প্রতিস্থাপক থাকবে, এইখানে 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 এবং এইখানে 4টে প্রতিস্থাপক থাকবে। তো এইভাবে আঁকার মানেটা কি? তাহলে দেখো, এখানে দুটো বন্ড একই রকম দেখতে আর দুটো আলাদা দেখতে। এই যে একটু বোল্ড করা আছে, যে বন্ডটা একটু ডার্ক করা আছে, তাকে বলা হয় বিটা বন্ড, বিটা বন্ড। আর এইটাকে বলা হয় ড্যাশ বন্ড, ড্যাশ বন্ড। এদের নাম, বন্ডগুলোর নাম। এবার সহজে মনে রাখার জন্য তোমাদেরকে একটা উপায় বলে দিচ্ছি। সিঙ্গেল লাইন ভাবে যে বন্ডগুলো আঁকা আছে, সেইগুলো হচ্ছে একটা সমতলে আছে। সমতল বলতে তুমি এই বোর্ডটা খেয়াল করো, এই বোর্ডের আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অ্যাক্সিস, একটা অ্যাক্সিস এই ওপর দিকে যাচ্ছে এবং আরেকটা অ্যাক্সিস এই ডান দিক বরাবর যাচ্ছে। তো এই দুটো লাইন হচ্ছে এই দুটো অ্যাক্সিস। এই লাইনটা হচ্ছে ওপর দিকে এবং এই লাইনটা হচ্ছে এই ডান দিকে যেটা যাচ্ছে। তাহলে একই সমতলে আছে। বিটা বন্ড এই বোর্ড থেকে মনে করো তোমাদের দিকে যাচ্ছে, বোর্ড থেকে তোমাদের দিকে যাচ্ছে, আর ডটেড বন্ড বা ড্যাশ বন্ড যেটা আছে সেটা বোর্ড থেকে পেছনের দিকে যাচ্ছে। তাহলে এই 4টে অ্যাক্সিস হয়ে গেল। এইখানে এই যে 4টে বন্ড আমরা 3টে অ্যাক্সিস এবং আরেকটা নেগেটিভ অ্যাক্সিসকে প্রকাশ করছি। তো 3টে অ্যাক্সিস বলতে এই যে দুটো অ্যাক্সিস, আর এইটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে আর এইটা পেছন দিকে যাচ্ছে, অর্থাৎ এইটারই অপোজিটে আছে এই ডটে ড্যাশ বন্ডটা। মানে যে বন্ডটা বোর্ডের প্লেন থেকে তোমাদের দিকে বা উপর দিকে, এই ড্যাশ বন্ডটা বোর্ডের প্লেন থেকে বা বোর্ডের তল থেকে নিচের দিকে। তো এইভাবে আমরা কার্বন যৌগকে প্রকাশ করি। অর্থাৎ আমাকে যদি কোনো কম্পাউন্ড এইভাবে লিখে দেয়, কোনো কম্পাউন্ড যদি আমাকে এইভাবে লিখে দেয়, ধরো CH3OH, এখানে আছে H আর এদিকে আছে Cl, তাহলে CH3 আর OH একই তলের দুটো অক্ষ বরাবর একটা তল বা একটা সারফেস তৈরি হতে গেলে তো দুটো তল দরকার। তো এইখানে সেই দুটো অ্যাক্সিস, দুটো তল বলছি সরি, দুটো অ্যাক্সিস দরকার একটা তল তৈরি হতে গেলে। তো এইটা ওই দুই অ্যাক্সিস বরাবর আছে। হাইড্রোজেনটা ওই তল থেকে উপরের দিকে আছে এবং সিএলটা ওই তল থেকে তার পিছন দিকে বা ব্যাক সাইডে আছে, নিচের দিকে আছে। সো দিস ইজ ফ্লাইং ওয়েজ প্রজেকশন। ওকে, তো মোটামুটি আমরা এই 4টে প্রজেকশন ফর্মুলা ব্যবহার করে কার্বনের যৌগকে বা অর্গানিক যৌগকে 3 ডাইমেনশনালি প্রকাশ করতে পারি খাতায় কলমে। খাতা তো আমাদের 2 ডাইমেনশনাল পেপার, তো সেখানে আমি 3 ডাইমেনশনাল ছবি কী করে আঁকবো? তো তার জন্য এই প্রজেকশন ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে, রাইট? তো এটা আমরা যদি বুঝে থাকি, তাহলে নেক্সট আরেকটা আমরা নতুন পয়েন্ট জানবো। সেই পয়েন্টটা হচ্ছে, যেটা আমাদের বিশেষ করে এই
স্টিরিওকেমিস্ট্রি পড়বার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। এবং সেইটা জানাটা আমাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন, বিকজ স্টিরিও আইসোমেরিজমের ক্লাসিফিকেশন পড়তে গেলে সেই পয়েন্টটা আমাদের সাহায্য করবে। তো কি সেই পয়েন্ট? একটা কার্বন পরমাণু, সেই কার্বন পরমাণুর সাথে চারটে যে যোজ্যতা রয়েছে, কার্বন পরমাণু যোজ্যতা 4, চারটে যোজ্যতায় যদি দেখা যায় যে চারটে পৃথক পরমাণু বা পৃথক গ্রুপ যুক্ত, তবে আমরা সেই কার্বন পরমাণুটাকে বলে থাকি অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন, বা ইংলিশে যদি নাম বলি তাহলে হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন বা অসিমেট্রিক কার্বন। অর্থাৎ সিমেট্রিক নয়। অপ্রতিসম কেন? কারণ কার্বনের যে এনভায়রনমেন্ট বা কার্বন যে পরিবেশে রয়েছে সেই পরিবেশটা টোটালি পৃথক। দেখো, এর চারদিকেই আলাদা আলাদা গ্রুপ আছে বা আলাদা আলাদা প্রতিস্থাপক আছে। তো সেই কারণেই এটা অপ্রতিসম কার্বন বলা হচ্ছে বা কাইরাল কার্বন বলা হচ্ছে বা অসিমেট্রিক। সিমেট্রিক মানে প্রতিসম, অসিমেট্রিক মানে অপ্রতিসম। তো সেরকম উদাহরণ কি হতে পারে? দেখো, যদি তোমাকে বলে যে এই যৌগটায় কাইরাল কার্বন আছে, বা যদি থাকে তাহলে কতগুলো আছে, তো তুমি প্রত্যেকটা কার্বন দেখো। এবার প্রশ্ন হচ্ছে যে কাইরাল কার্বন হতে গেলে চারটে ডিফারেন্ট গ্রুপ দরকার। তাহলে যদি চারটে ডিফারেন্ট না থাকে তখন তাকে কি বলবো? তখন তাকে কাইরাল বলবো না, বা অপ্রতিসম বলবো না, বা আসিমেট্রিক বলবো না, এদের জাস্ট অপোজিট হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো কার্বন পরমাণুর সঙ্গে ন্যূনতম দুটো গ্রুপ বা কার্বনের সঙ্গে যুক্ত দুটো পরমাণু সেম হয়ে যায়, তবেই সেটা হয়ে যাবে প্রতিসম বা সিমেট্রিক বা অকাইরাল। তাহলে এর অপোজিট যদি হয়, অর্থাৎ আমি কি বললাম, if any two group or atom that attached with carbon be same, then that carbon is known as a chiral carbon। অর্থাৎ যদি কার্বনের সঙ্গে যুক্ত যে কোনো দুটো গ্রুপ যদি সেম হয়ে যায় তাহলে সেটা অকাইরাল হয়ে যাবে, মানে এর বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আমরা এই বিষয়টাকে বলতে কি বুঝছি, যে 4 গ্রুপস আর ডিফারেন্ট। মানে চারটে গ্রুপ যারা অ্যাটাচ, চারটে গ্রুপ হতে পারে বা চারটে অ্যাটম হতে পারে, তারা যদি আলাদা হয় তবেই তাকে আমরা কাইরাল বা অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম বলবো। আর যদি মিনিমাম দুটো সেম হয়ে যায়, যে কোনো দুটো গ্রুপ যদি সেম হয়ে যায় তাহলে সেটা অকাইরাল হয়ে যাবে। যেমন এই যোগ এখানে যেটা লিখেছি আমি, এখানে যদি দেখা যায় যে দুখানা বি যুক্ত আছে, তবেই এইটা আর কাইরাল হবে না, সেটা হয়ে যাবে অকাইরাল। এইটাকে তখন আমরা কাইরাল বলবো না, সেটা অকাইরাল হয়ে যাবে, মিনিমাম দুটো গ্রুপ যদি সিমিলার হয়ে যায়। তাহলে এই যৌগটাতে বলো কতগুলো কাইরাল কার্বন আছে এবং কারা কারা। তো আমি এখানে এই যৌগটাকে একটু এক্সপ্যান্ড করে লিখি, যেহেতু তোমরা প্রথমবার এটা শিখছো তো সেহেতু আমার এখানে বলতেই হবে একটু পৃথকভাবে।
এরকমই থাক। প্রথম কার্বনটা দেখো, প্রথম কার্বনে 3টে হাইড্রোজেন পরমাণু এবং আরেকটা বন্ধনে, এই বিষয়টাকে পুরো আমরা একটা গ্রুপ হিসাবে ধরব। কার্বনের তো 4টে যোজ্যতা আমাকে দেখতে হচ্ছে, তো 3টে যোজ্যতা এরকম, আর আরেকটা যোজ্যতায় বাকি এই অংশটাকে পুরোটাকেই একটা গ্রুপ হিসাবে ধরতে হবে, না হলে তো আমি আলাদাভাবে বলতে পারবো না। তো এখানে দেখা যাচ্ছে যে এই কার্বনের 3টে গ্রুপ সেম হয়ে গেছে, কিন্তু আমরা তো পড়েছি 2টো গ্রুপ সেম হয়ে গেলেই সেটা অ্যাকাইরাল হয়ে যাবে। তো এখানে 3টে সেম, তো এটা ডেফিনেটলি এটা অ্যাকাইরাল, এটা ডেফিনেটলি এটা অ্যাকাইরাল। মিনিমাম 2টো গ্রুপ সেম হলেই যদি অ্যাকাইরাল হয়ে যায়, তো এটা তো 3টে গ্রুপ সেম, তো অ্যাকাইরাল। আচ্ছা, এইটার দেখা যাক। এইটার একটা গ্রুপ হচ্ছে এইচ, হ্যাঁ একটা এইচ, একটা ওএইচ, একটা এদিকে আছে মিথাইল, আর একটা এদিকে আছে কার্বক্সিলিক। তো এর 4টে গ্রুপ ডিফারেন্ট, সো দিস কার্বন ইজ কাইরাল। কাইরাল। পরের কার্বনটা, এর তো 2টো যোজ্যতাই একটা পরমাণু দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে, অর্থাৎ 2টো যোজ্যতাতেই সেম পরমাণু যুক্ত, তো এটা অ্যাকাইরাল হয়ে গেল। সো এই কার্বনটাও অ্যাকাইরাল। অর্থাৎ এই যে যৌগটায় শুধুমাত্র এই কার্বনটাই কাইরাল কার্বন আছে, একমাত্র এই কার্বনটাই কাইরাল কার্বন। ঠিক আছে, তো কাইরাল হলে সুবিধা কি, বা কাইরাল হলে কি হয়? কাইরাল হলে সেই যৌগটা আলোক সক্রিয় হয়, আলোক সক্রিয় হয়। একটা নতুন টার্ম শিখলে, আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ। কিভাবে অপটিক্যালি অ্যাক্টিভ বিষয়টা বলা হচ্ছে? এই যৌগের দ্রবণ করে সেই দ্রবণের মধ্যে দিয়ে যদি কোনো মোনোক্রোম্যাটিক লাইট পাস করানো হয়, মোনোক্রোম্যাটিক মানে এক বর্ণী আলো, যাতে লাইটের এক প্রকারেরই ওয়েভলেন্থ থাকবে, সেই লাইটকে যদি পাস করানো হয় তাহলে সেই লাইটের একরকম পরিবর্তন হয়, অর্থাৎ তার ইন্টেন্সিটি কমে যেতে পারে, বা সেই লাইটের কিছু মানে অংশ শোষণ করে নিতে পারে, এই ধরনের কিছু ঘটনা হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো এখন যেহেতু আমরা এই বিষয়গুলো ছোটোখাটোভাবে জেনে নিচ্ছি, সেহেতু আমি একটা পয়েন্ট এখানে মেনশন করলাম মনে রাখার জন্য, যে পরে আমরা এগুলো নিয়ে আবার আলোচনায় আসব। তো কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয়তার একটা ব্যাপার দেখতে পাই, কিন্তু এখানে এই বিষয়টা মনে রাখবে যে আলোক সক্রিয়তা দেখাতে গেলে কাইরাল কার্বন থাকাটা আবশ্যক, কিন্তু কাইরাল কার্বন থাকলেই যে তার আলোক সক্রিয়তা থাকবে এমনটা নয়। এই পয়েন্টটা লিখে নিতে পারো। কি বললাম? যে অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে কাইরাল কার্বন থাকা আবশ্যক, বাট কাইরাল কার্বন থাকলেই অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। এই পয়েন্টটা লিখে রাখো, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এই ছিল আমাদের মোটামুটি কিছু প্রাথমিক ধারণা, যেগুলো নিয়ে আমরা ফার্দার এক্সপ্লেনেশনে যাব, আরও অন্যান্য নতুন আরও কিছু বিষয় জানব। তো এরপরে আমরা ক্লাসিফিকেশনটা জেনে নিতেই পারি, যে স্টিরিও আইসোমারের কি কি ধরনের প্রকারভেদ আছে। তো আজ আমরা ক্লাসিফিকেশনটা বলে নিয়ে ভিডিওটা কমপ্লিট করব। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশন ধরে ধরে উদাহরণের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো একটু চট করে দেখে নেওয়া যাক কি কি ক্লাসিফিকেশন আছে। স্টিরিওআইসোমার্স, প্রথমত দুটো ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে কনফিগারেশনাল। টার্মগুলো এইভাবেই জানো, কারণ এর বাংলা টার্ম
আমার আপাতত জানা নেই। কনফিগারেশনাল আর একটা হচ্ছে কনফরমেশনাল। ইংলিশ টার্ম জেনে রাখলে তোমাদেরই সুবিধা, কারণ তোমরা এরপর হায়ার স্টাডিতে গেলে সেখানে তো ইংলিশেই পড়তে হবে সব। সো ইট কুড বি বেটার টু নো দ্য ইংলিশ টার্মস। তো কনফিগারেশনাল আর কনফরমেশনাল। কনফরমেশনালের ভাগ বলা চলে না, তার কিছু উদাহরণ আছে, ঠিক আছে? তো সেটার আমরা আর কিছু ভাগ করছি না, কিন্তু কনফিগারেশনালের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে অপটিক্যাল, এই যে অপটিক্যালি অ্যাক্টিভ যে কথাটা আমি বললাম, অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল স্টিরিও আইসোমার অবভিয়াসলি। তো স্টিরিও আইসোমারের আন্ডারে লিখছি বলে আর ওই টার্মটা বারবার ইউজ করছি না। তো অপটিক্যাল আইসোমার, আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যাল অপটিক্যালের আবার ভাগ আছে বেশ কয়েকটা। একটাকে বলা হয় এনানশিওমার, এনানশিওমার। একটা হচ্ছে ডায়াস্টিরিওমার, ডায়াস্টিরিওমার বা ডায়াস্টিরিও আইসোমার, যে যেভাবে বলে আর কি। তারপরে হচ্ছে মেসো আইসোমার, অ্যান্ড হোমোমার, হোমোমার। আর জিওমেট্রিক্যালের দুটো ভাগ আছে। জিওমেট্রিক্যালের একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। সিস আর ট্রান্স। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্টিরিও আইসোমারের ক্লাসিফিকেশন। আমি যে এখানে কনফরমেশনালের কথা বললাম, কনফরমেশনালের যে বিভিন্ন ফরমেশনস, এক্সাম্পল যদি বলি তাহলে সেটা তোমরা কিছু আগেই জেনেছো। একটা হচ্ছে ইক্লিপস, একটা ফুললি ইক্লিপস, ফুললি বলে আর পার্শিয়ালি বলে। তো ফুললি ইক্লিপস, পার্শিয়ালি ইক্লিপস, মানে এটা ইক্লিপসেরই দুটো আবার ভেরিয়েশন। পার্শিয়ালি ইক্লিপস, একটা হচ্ছে স্ট্যাগার্ড অর অ্যান্টি, যাই বলো, স্ট্যাগার্ড অর অ্যান্টি। আর স্ট্যাগার্ড অর অ্যান্টির আরেকটা টাইপ হচ্ছে, স্ট্যাগার্ড অর অ্যান্টির আরেকটা টাইপ হচ্ছে গস। ঠিক আছে, এইগুলো হচ্ছে কনফরমেশনাল। তো নেক্সট ভিডিওতে আমরা এই কনফিগারেশনাল, কনফরমেশনাল, অপটিক্যাল, জিওমেট্রিক্যাল বা তাদের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেইগুলোকে কেন সেই নাম দেওয়া হয়েছে বা এই বিষয়গুলোর মানে কি, সেইগুলো নিয়ে আমরা উদাহরণের সাথে বিস্তৃতভাবে আলোচনা করব। আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তো জানাবেই, এবং তার সাথে জানিও যে আরও কিছু ইমপ্রুভমেন্ট করলে তোমাদের সুবিধা হয় কিনা। তাহলে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শিগগিরই সাবস্ক্রাইব করে নাও। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য একটু অপেক্ষা করো। আমি চেষ্টা করছি তোমাদের জন্য আরও অন্যান্য বিষয়ের ওপর ভিডিও তৈরি করতে। খুব শিগগিরই তোমরা সেটা পাবে আশা করছি। আবার পরে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো। গুড বাই।